নমস্কার, জয়গুরু, জয় মা। সবাইকে নিগম বার্তা চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব তিনি কিন্তু তার শিষ্যদের নিজের প্রাণের থেকেও অধিক ভালোবাসতেন এবং তিনি পরখ করে দেখতে চেয়েছিলেন যে শিষ্যরা তাকে কি সত্যিই কতটা ভালোবাসে। ভক্তের ভক্তি রস রোমন্থন, সেটাই কিন্তু ঠাকুর মহারাজ উপলব্ধি করতে চেয়েছিলেন। কার পূজনে প্রাণে কত তরঙ্গ বহিয়া যায়। তো অর্থাৎ ভক্তদের ঠাকুর মহারাজ যে সমস্ত শিষ্য ভক্ত এত ভালোবাসতেন, সে শিষ্য ভক্তরাও ঠাকুর মহারাজকে কতটা ভালোবাসেন সেটা কিন্তু ঠাকুর মহারাজ অনেক সময় উপলব্ধি করার চেষ্টা করতেন। আর তাই নিগম বার্তার নবতম প্রয়াস ভক্তের ভক্তিরস রোমন্থন। ঠাকুর মহারাজের যারা সাক্ষাৎ শিষ্য তাদের জীবনের বিভিন্ন অংশ নিয়ে আমরা নিগম বার্তা চ্যানেলে আলোচনা করে থাকি। ঠিক তেমনই আজকে নিগম বার্তা চ্যানেলে আমাদের বিশেষ অতিথি শ্রী হরেন্দ্রনাথ মাইতি, ওনার কাছ থেকে আমরা শুনব ঠাকুর মহারাজের সম্পর্কে বেশ কিছু কথা। তবে চলুন শুরু করা যাক। তবে অনুষ্ঠানের শুরুতেই আজকে যিনি পরিচালক তার কাছে ফিরিয়ে দেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবার প্রথমে ঠাকুর মহারাজকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আরেকবার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আমাদের নিগম বার্তার আজকের এই বিশেষ অনুষ্ঠান ভক্তের ভক্তিরস রোমন্থন, এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর মহারাজের দিব্য জীবনে এমন বহু ভক্তের কথা আজকে হয়তো আমরা ভুলতে বসেছি, যারা ঠাকুরের প্রতি নিবেদিত প্রাণ ছিল। অনেককেই আমরা আজকে নামেও চিনতে পারি না, তার স্মৃতির অন্তরালে হারিয়ে গেছে। কিন্তু তাদের দিব্যময় জীবন, তাদের কর্মময় জীবন, তাদের গুরুময় জীবন, ঠাকুরের প্রতি তাদের ভালোবাসা আমাদের সকলের কাছে শিক্ষণীয়, বরণীয়। নিগম বার্তার এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মুখ্য উদ্দেশ্যই ঠাকুর মহারাজের সেই সব পার্শ্বদের নিয়ে আমাদের বর্তমান যারা নিগমানন্দ শিষ্য ভক্ত আছেন, আমরা যারা বর্তমানে ঠাকুর মহারাজকে একটু করে ভালোবাসার চেষ্টা করছি, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই বিশেষ আয়োজন। ঠাকুর মহারাজের দিব্য লীলা আস্বাদন করতে আমাদের সকলেরই প্রাণ চায়। তার দিব্য লীলা আস্বাদনে আমাদের মনের মণিকোঠায় এক অদ্ভুত ভাবের উদয় হয়। সেই দিব্য ভাব আমাদের দেহ মনে প্রাণে প্রেমের সঞ্চার করে আমাদের প্রেমময় ঠাকুর মহারাজের প্রতি। আমরা শুনেছি, আমরা যত ঠাকুর মহারাজের এই দিব্য লীলা নিয়ে আলোচনা করব, তত তাদের সেই সত্যগুণ, তাদের মধ্যে ঠাকুরের সেই ভাব, সেই ঠাকুরের পার্শ্বদের অবর্ণনীয় ঠাকুর মহারাজের প্রতি ভালোবাসা, আত্মনিবেদন আমরা যত অধ্যয়ন করব, ঠাকুরের প্রতি আমাদের হয়তো একটু হলেও এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের এই মহতি উদ্দেশ্যে যিনি সর্বাগ্রে এগিয়ে এসছেন, আজকে তার পরিচয় হয়তো সারস্বত জগতে দেওয়া বাতুলতা মাত্র। যিনি
আজীবন ধরে নিগম সাগর রোমন্থন করে চলেছেন, নিগম আদর্শের কথা প্রচার করছেন বিভিন্ন সংঘ সম্মেলনের মাধ্যমে। ঠাকুর মহারাজের পালিতা কন্যা, আমাদের সর্বজনশ্রদ্ধেয় বিমলা মায়ের সুযোগ্য পুত্র শ্রী হরেন্দ্রনাথ মাইতি মহাশয়, উনি নিগম সাগরের বিভিন্ন গ্রন্থাবলী থেকে এহেন মহতি ঠাকুর মহারাজের পার্ষদ। ঠাকুর মহারাজ বলেছিলেন তাদেরকে, তোরা শুধু আমার এই জন্মের পার্ষদ নয়, জন্ম জন্মান্তর ধরে তোরা আমার সাথে ঘুরছিস মুক্তি তুচ্ছ করে। ঠাকুরের পার্ষদরা কিন্তু এরকমই ছিলেন। তাদের সম্পর্কে রিসার্চ করে সেই তাদের মহতি গুণাবলী একসঙ্গে সংগৃহীত করে বিভিন্ন পুস্তকের মাধ্যমে তিনি স্বেচ্ছায় আমাদের ঠাকুর মহারাজের এই অধম যারা শিষ্য ভক্ত আছি তাদের জন্য গ্রন্থনা করছেন। নিগম বার্তার পক্ষ থেকে প্রথমে তাকে ধন্যবাদ জানাই, তিনি স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য। তাকে আমাদেরকে বলতে হয়নি, উনি নিজে ঠাকুর মহারাজের এই মহতে কাজে ব্রতী হয়েছেন। এও হয়তো ঠাকুরেরই এক লীলা, ঠাকুরেরই ইচ্ছা যে তার সেই প্রাণপ্রিয় শিষ্য ভক্ত দের সম্পর্কে আমরা যেন জানতে পারি, বুঝতে পারি এবং সর্বোপরি অধ্যয়ন করি। তার সাথে সাথে নিগম লীলারস তো আছেই। আজকে সেই নিগম লীলারস পরিবেশনের জন্যই নিগম বার্তা এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা সবাই একত্রিত হয়েছি ভক্তের ভক্তিরস রোমন্থনে। সেই আসুন সেই ভক্তিরসে আমরা অবগাহন করি। আজকের আমাদের যিনি ভক্তিরস পরিবেশন করবেন, আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী হরেন্দ্রনাথ মাইতি দাদাকে আমি নিগম বার্তার পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানাই। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আপনি আজকে আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছেন, আমরা ধন্য, আমরা গর্বিত আপনাকে পেয়ে। আপনি আমাদের আপনার সেই সুমধুর বাচন ভঙ্গিতে ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য শ্রী যজ্ঞেশ্বর গঙ্গোপাধ্যায় তার কথা বলবেন। আমি আপনাকে প্রথমে যজ্ঞেশ্বর গঙ্গোপাধ্যায়, আমরা যজ্ঞেশ্বর বিশ্বাসকে অনেকে চিনি, কিন্তু যজ্ঞেশ্বর গঙ্গোপাধ্যায়কে আমরা অনেকেই হয়তো চিনি না আজকের দিনের দাঁড়িয়ে। তার পরিচয় দিয়ে শুরু করেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। একটু তার পরিচয়টা যদি আমাদের বলেন, কে ছিলেন যজ্ঞেশ্বর গঙ্গোপাধ্যায়? জয় গুরু, জয় মা। ওং ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভীর্যজত্রা, স্থিরৈরঙ্গৈ তুষ্টুবাংশতনুভির্ব্যসেন দেবহিতং যদায়ু। হে গুরুদেব, আমরা যেন কানে কল্যাণকারী বচন শুনি, আমরা যেন চোখ দিয়ে শোভন দৃশ্য দেখি, আমরা যেন সুস্থ শরীরে তোমার স্তব করতে করতে এ জীবন ত্যাগ করতে পারি। আমাদের জীবনটা যেন ভোগ বিলাসে না কাটিয়ে তোমার সেবায়, তোমার সন্তুষ্টি বিধানে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। সর্বপ্রথমে আমি আমার প্রাণের দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই। মহন্ত মহারাজ সহ সকল সন্ন্যাসী ব্রহ্মচারী গণের পদতলে প্রণাম।
সকল রসজ্ঞ শ্রোতারূপী ভক্তগণের চরণে আজ আমরা যে ভক্তের সম্বন্ধে জানতে চলেছেন তিনি হলেন যোগেশ্বর বিশ্বাস। যজ্ঞেশ্বর না, যোগেশ্বর বিশ্বাস। বেদান্তে বলছে যে ব্রহ্মের 3 পাদ অব্যক্ত, আর ব্যক্ত 1 পাদ থেকেই এই অনন্ত বিশ্বে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। সেই রকম আমাদের ষোড়শকল পুরুষ শ্রী শ্রী ঠাকুর মহারাজের সকল ভক্ত মিলে তার একটা কলাও জানতে পারিনি। আসলে সেই নিগম মহাসাগরে ডুব দিয়ে সেই অতলান্ত মহাসাগর, সেই রত্নাকরের খোঁজ নেওয়ার ডুবুরি আজকাল নেই। তার পার্ষদ হিসেবে যারা এসেছিলেন তাদের জীবন কথা এখানে শ্রবণ করে তার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করতে পারি মাত্র। যদিও তার অনিচ্ছা সত্ত্বেও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু ওই হাকিমের হুকুম না থাকার কারণে জনসমক্ষে প্রকাশিত হয়নি। তবুও ওই ফাঁক ফোকর দিয়ে নিগমাদিত্য রশ্মি যেটুকুন বেরিয়ে এসছে সেটুকুনি আলোচনা করে আমরাও ঠাকুরগত শিষ্য ভক্তের মতো নিজেদের জীবন গঠন করতে পারি। ঠাকুরের কাছে পরম প্রার্থনা, হে ঠাকুর, তুমি আমাদের ভক্ত সঙ্গ করার ব্যবস্থা করে দিও ঠাকুর। কারণ এই যে আমাদের পুরনো দিনের ভক্তদের কথা আমাদের বর্তমান প্রজন্মের ভক্ত শিষ্যদের কাছে তুলে দেওয়ার জন্য যে নিগম বার্তা চ্যানেল ব্যবস্থা করেছে তারা অবশ্যই আমার ধন্যবাদার্হ। কিন্তু বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ সকলের মাথার উপর যাতে ঠাকুরের কৃপা বর্ষিত হয়, এই জন্য আমি শ্রী ঠাকুরের কাছে কৃপা ভিক্ষা করছি। পূর্ণ কীর্তি আমাদের গুরু মহারাজ, তাঁর লীলা কথা শুনতে শুনতে রসজ্ঞ শ্রোতাগণ প্রতি পদে মধুর থেকে মধুরতর হবে এই আশা রেখে সেই গুরুদেবের মনোহারী যে লীলা কথা, সেই কথা তাদের কোনোদিনই তৃপ্তি করতে পারবে না। তারা যত শুনবে তাদের মনে আগ্রহ হবে আরো শুনি। এ হেন ভক্তকুলকে প্রণাম জানিয়ে আমি আজকের বক্তব্য শুরু করছি। দাদা আমাকে বললেন যে যোগেশ্বর গাঙ্গুলিকে আমাদের জানানো দরকার। অবশ্যই, একদম প্রথম দিককার শিষ্য। ঠাকুর মহারাজ জ্ঞানীগুরু লিখেছিলেন 1352 বঙ্গাব্দে। তারও আগে 1314 বঙ্গাব্দে তখন ঠাকুরের শান্তি আশ্রম তৈরি হয়েছিল কুমিল্লা জেলার দুর্গাপুরে। সেখানেই ঠাকুরের সঙ্গে প্রথম আলাপ। শুধু আলাপ বলে এক সাধারণ পর্যায়ের ভক্তের সমান করে তুলছি না। তিনি সদ্গুরু নিগমানন্দ কথা নামক এক জীবনী গ্রন্থের প্রণেতা, শ্রী গুরু তত্ত্বামৃত সিন্ধু নামে গুরু তত্ত্বের এক গ্রন্থের প্রণেতা। তিনি আদর্শ শিষ্যের জন্য সদাচার নাম দেওয়া একটি পুস্তক গ্রন্থ প্রণেতা। সেই পুস্তকগুলি সেই সময় তিনি যে শুধু রচনা করেছেন তা না, এই সকল পুস্তক থেকে যে সকল সত্য এসেছিল সেটা ঢাকা যে আশ্রম ছিল সেই আশ্রমের জন্য সেই সত্য থেকে যেটুকুন টাকা আয় হতো তিনি সেই পূর্ব বাংলা সারস্বত আশ্রমে, তিনি ঢাকা সারস্বত, মধ্য বাংলা সারস্বত আশ্রমে তিনি দান করে গিয়েছিলেন। তিনি ছিলেন কুমিল্লার জাতীয় বিদ্যালয়ের গণিতের শিক্ষক। তার পিতা ঠাকুর ছিলেন কুমিল্লার দেওয়ানি কোর্টের কর্মী, সৎ, চরিত্রবান।
শুধু তাই না, তিনি বই পড়তে, বিশেষ করে ধর্মীয় বই পড়তে খুব ভালোবাসতেন। তাই তিনি থিওজফিক্যাল সোসাইটির লাইব্রেরি থেকে অলকট সাহেব, ব্লাভাটস্কি, আমরা জানেন ঠাকুরের যে যোগী গুরু, তাঁরই শিষ্যা, তাঁর লেখা বই, ডক্টর কর্নাল তার লেখা বই, অ্যানি বেসান্ত তাঁর লেখা বই তিনি ওই লাইব্রেরি থেকে আনতেন। শুধু আনতেন না, নিজে পড়তেন না, ছেলেকে বলতেন তুমি এই বইগুলো পড়ো। তিনি সেই সকল বই পড়ে সেই যোগেশ্বর দাদা, তার মনে হয়েছিল ভারতবর্ষ এই যোগীদের দেশ, এখানেই সব মহান যোগীদের আশ্রয়স্থল। এবং ওইসব অলকট সাহেবের বই সব পড়তে পড়তে তার মনে এক আকাঙ্ক্ষা হলো, কোনো এক মহাযোগীর যদি তার সাক্ষাৎ হয় তার কাছে, তাহলে তিনি দীক্ষা নিতে পারেন। কিছুদিন পর তার বাবা তার হাতে একটি ঠাকুরের লেখা যোগীগুরু বই দিয়ে বললেন, এই যে লেখক একজন মহান যোগী, এই রকম মহাপুরুষে ভারতে বিরল, তুই এই বইটা পড়িস। বুঝতেই পারছেন ঠাকুর মহারাজের সেই শীর্ণকায় ছবি দেখে তিনি মনে মনে সেদিনই গুরুত্বে বরণ করে নিয়েছেন। বাবা তাকে আরো বলল, কুমিল্লা থেকে বেশি দূরে নয় দুর্গাপুর আশ্রম, যেখানে তিনি প্রথম শান্তি আশ্রম স্থাপন করেছিলেন, তার বাবা তাকে বললেন, পারলে দুর্গাপুরে গিয়ে তার দর্শন করে এসো। তিনি আগে থেকেই তো মাথা নতই করে দিয়েছেন, তিনি সময় সুযোগ বুঝে যাবেন এরকম ভাবছেন। একদিন কোনো এক কারণবশত তিনি স্কুল যেতে পারেননি। পরের দিন গিয়ে শুনলেন সেই স্কুলে পরিদর্শক হিসাবে এসেছিলেন নিগমানন্দ পরমহংসদেব। মাথা তার মধ্যে হাহাকার, কালকেই ঠাকুর এলেন আর কালকেই আমি ছিলাম না। এবং সহকর্মীদের কাছ থেকে জানলেন, এসে ওনার নাম ধরে খোঁজ করেছিলেন। আফসোস আরো বেড়ে যায়। পরবর্তীকালে তিনি জেনেছিলেন ঠাকুর মহারাজ জন্ম জন্মান্তরের পার্শ্বদের খোঁজে স্কুলে এসেছিলেন। এইবার তার সেই দুর্গাপুর আশ্রমে যাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে গেল। যাবে যাবে করে করে আরো মাসখানিক কেটে গেল। একদিন বিকাল বেলায় সেই দুর্গাপুর আশ্রমে গিয়ে হাজির। তখন সেখানে থাকতেন উমাচরণ সরকার, তার স্ত্রী হেমলতা দেবী এবং চণ্ডী ব্রহ্মচারী তথা চিদানন্দ মহারাজ। উনি ওই বৈকালিক ভ্রমণে বেরোবেন। যেই বাইরে বেরিয়েছেন, ঠাকুরের মূর্তি দেখে তার মনে হতে লাগলো এই যেন এক জমাট বাঁধা আগুন, যেন ভরা ভাদরের ভরা নদী, কানায় কানায় পরিপূর্ণ। মুখের দিকে চোখ চাইতেই তার মনে হলো যেন এক অপূর্ব জ্যোতির প্রকাশ পাচ্ছে তার মুখ থেকে। চরণ দেখে তার মাথা নত না করিয়া থাকতে পারলেন না। এমন পদ্ম রঙের সুগন্ধি পায়ে তিনি মাথা টুকালেন। ওঠার সঙ্গে সঙ্গে ঠাকুর গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, কি চাই? তিনি অ্যাকচুয়ালি কোনো কিছু পাওয়ার আশা নিয়ে তো আর যাননি। তিনি হঠাৎ বলে ফেললেন, তা তো আমি জানি না। পরক্ষণে মনে হল, আরে আমি তো বোধহয় ভুল বলে ফেললাম। পরক্ষণে শুধরে নিয়ে বললেন, আমি আপনার কৃপা চাই। তিনি জলদ গম্ভীর কণ্ঠে বললেন, কি চান সেটা ভালো করে জেনে আসবেন, এইটুকুন বলে তড়িত বেগে তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়ে গেলেন। উনি ফিরে এলেন বাসায়। সেই দিন রাত্রিবেলায় চণ্ডী ব্রহ্মচারী তথা চিদানন্দ মহারাজকে ঠাকুর মহারাজ বলেছিলেন, এ আমার জন্মান্তরের শিষ্য, এর নাম যোগেশ্বর গঙ্গোপাধ্যায়। তুমি ডায়েরিতে এর নামটা লিখে রেখো, খাতাতে এর নামটা লিখে রেখো। হ্যাঁ, তিনি খাতায় সেই নামটা লিখে দিলেন। তারপর আরো কিছুদিন কেটে যায়। তার মনের মধ্যে ওই প্রশ্নই চলতে থাকে, আমি কি চাই, কি চাই।
এই যে ঠাকুর যে জলদ গম্ভীর কণ্ঠে বলেছিলেন কি চান, তিনি ওই কি চান এটা জানার জন্য একটা শাস্ত্রগ্রন্থের পর আর একটা শাস্ত্রগ্রন্থ পাঠ করতে লাগলেন। তিনি মণ্ডগুরিকে তার হৃদি রত্নাকরের মধ্যে ডুবিয়ে দিলেন, ভাসিয়ে দিলেন। কিভাবে তার সেই কি যে চাই সেটা জানার জন্য হৃদয়ের ভিতরে খোঁজ খবর করতে লাগলেন। তিনি বলতেন, আমি ঠাকুরের কত সঙ্গ করেছি, কত উপদেশ শুনেছি, তবু তাকে আমি ঠিক ঠাওর করতে পারি না, তার কোনো কুল কিনারা আমি পাইনি। তার যত সব ক্রিয়া মুদ্রা আমার বুদ্ধিকে স্তম্ভিত করেছে। হ্যাঁ, সঙ্গে এইরকম করতে করতে প্রায় 4-5 বছর কেটে গেল। ততদিনে শান্তি আশ্রম অস্থায়ীভাবে ঢাকাতে আবার তৈরি হয়েছে। উনি ওই কুমিল্লার শিক্ষকতার চাকরি ছেড়ে ঢাকেশ্বরী কটন মিলের চাকরি নিয়েছেন, সেখানে থাকেন। তারই এক বাল্য বন্ধু সহপাঠী, তার নাম অবনীমোহন গঙ্গোপাধ্যায়, তাকে তিনি ওই ঠাকুরের সঙ্গে সংযোগ হয়েছে, প্রতিদিন কিছু না কিছু ঠাকুরের সংবাদ দিচ্ছেন। তার ভেতরে যে ছাই পাপা আগুন যেন হাউ হাউ করে আবার জ্বলে উঠলো, দাউ দাউ করে, বুকের ভিতরটা দাউ দাউ জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরের খোঁজ করে করে নৃপেন রায়ের সংবাদ পেলেন। সঙ্গে সঙ্গে সেই নৃপেন রায় সহ ঠাকুরের যে ঢাকার যে আশ্রম, সেখানে তিনি যাতায়াত শুরু করলেন। আবার গুরু শিষ্যের 4-5 বছর পর আবার মিলন হলো। উনি আর কোনো প্রশ্ন তুলছেন না। ঠাকুর একদিন যেচে গুজে বলছে, ও হে যোগেশ্বর, এবার তো তোমাকে দীক্ষাটা দিতে হয়। উনি বললেন, আপনি যা ভালো বোঝেন। দীক্ষার পর যখন উপদেশ দান করছেন, তখন বলছেন, আপনি তো আমার সব বোঝেন, আমি এত সব পালন টালন করতে পারবো না, নাম জপটাই পারি কিনা। তখন ঠাকুর মহারাজ একটু মুচকি হাসলেন, জানেন তো উনি উপযুক্ত। মুচকি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমার হয়ে যা করবার আমি করব, তুমি শুধু আমাদের সম্পর্কটা মনে রেখো। মানে গুরু শিষ্যের যে জন্মান্তরের সম্পর্ক, এটা মনে রাখার কথা শুধু বললেন। এই প্রসঙ্গে মনে পড়ে যায় যে রামকৃষ্ণ গিরিশ ঘোষের কথোপকথন। যখন গিরিশ ঘোষ বলল, না না, আমি আমার এই নাম জপ আমি করতে পারবো না, তখন বলেছিল না যে দে শালা দে, তোর বকল মাটা দে। ঠাকুর মহারাজ ঠিক একইভাবে বললেন, সে তোমাকে কিছু ভাবতে হবে না, তোমার হয়ে যা করবার আমি করব। নির্ভরশীল শিষ্যের সঙ্গে তো এইরকমই কথা হয়, যে এই নির্ভর করেছেন গুরুকে, তাকে বিশ্বাস করেছেন গুরুকে, তাই না বললেন, তোর হয়ে যা করবার তাই করব। তারপরে আমাদের শান্তি আশ্রম চলে গেল কোকিলামুখে। উনিও ওই ঢাকেশ্বরী কটন মিলের চাকরি ওনার পোষালো না। উনিও ওনার যে দেশ বাড়ি, যে সেই মানিকগঞ্জে মহকুমায়, সে মানিকগঞ্জ মহকুমায় আরেকটি শিক্ষকতার চাকরি নিয়ে চলে গেলেন। গুরু শিষ্যের দেখা নাই, কিন্তু দেখা না থাকলে কি হবে, অন্তরের যোগাযোগটা ছিল। তিনি ঠাকুরের কাছে যে সকল উপদেশ শুনেছেন, জেনেছেন, তা নিয়ে সবসময় স্মরণ মনন নিদিধ্যাসন। তার ফলস্বরূপ তিনি যে শুধু ঠাকুরের উপদেশ নন, ওই নৃপেন রায়ের বাড়িতে নগেন্দ্রনাথ দত্ত, বিপিন নন্দী, তাদের সঙ্গে এই গুরুতত্ত্ব শাস্ত্র নিয়ে বিচুর আলোচনা হতো। সেই আলোচনার যে সকল বিষয়বস্তু উঠে এসেছিল, সেগুলো নিয়ে তিনি মনে মনে তিনি গুরুতত্ত্বের উপর বিভিন্ন তত্ত্ব তিনি লিখতে আরম্ভ করলেন।
যত তার স্মরণ মনন বাড়তে থাকে তত দিনের পর দিন তার কাছে যেন নিত্য লোকের যে জ্যোতির্ময় পথ যেন তিনি দেখতে পাচ্ছেন, ঠাকুর যেন তাকে দেখিয়ে দিচ্ছেন। তার সেই ঠাকুরের যে ভাব সেগুলো রূপ দিতে গিয়ে তিনি লিখলেন শ্রী গুরু তত্ত্বামৃত সিন্ধু, গুরুতত্ত্বের উপর এক বিশেষ বই। মানিকগঞ্জ থেকে নৃপেন রায়কে বললেন এই বইটা একটু ছাপানোর ব্যবস্থা করে দেবে ভাই। তিনি ছাপিয়ে পাঠিয়ে দিলেন। মাথায় রাখতে হবে সে বইয়ের সত্ত্ব কিন্তু দিয়েছিল মধ্য বাংলা সারস্বত আশ্রম, ঢাকা। তা থেকে তিনি একটি পয়সাও তিনি নেননি, পুরোটাই তিনি আশ্রমের ব্যয় ব্যয়িত করেছিলেন। শুধু ওই একটি বই নয়, তিনি আরো যে পরবর্তীকালে তিনি তো জানতেন ঠাকুর মহারাজ চান যে একজন আদর্শ গৃহীর বড় অভাব, তাই আদর্শ গৃহীর কি কি কর্তব্য হওয়া উচিত তার উপরে তিনি আরো একটি বই লিখেছিলেন সদাচার। সেটাও সেই বইয়ের সত্ত্বেও ওই তিনি পূর্ব বাংলা মধ্য বাংলা সারস্বত আশ্রমকে দিয়ে রেখে গিয়েছিলেন। এইবার কি না তিনি এই তো গেল আস্তে 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 এই যে দুটো বই লিখলেন না, এই বইগুলো তিনি পুরোটাই উৎসর্গ করলেন ঠাকুরের নামে। ঠাকুরের কাছে বইটি দিয়ে পাঠালেন। ঠাকুর মহারাজ বলেছিলেন ঠিকই এইরকম একটা বইয়েরই আমাদের অভাব ছিল, যাক তোমার দ্বারা সে অভাব পূর্ণ হলো, তবে বইটা আর একটু বড় হলে ভালো হতো। ঠাকুর মহারাজের যখনই তখন তো চলে গেছেন কোকিলামুখে, বছরে তো একবার অবশ্যই আসতেন ঢাকায়, একাধিকবার যে সময় আসতেন ওই নৃপেন রায় দাদার মাধ্যমে এসে সংবাদ পেতেন এবং এসে তিনি গুরু সঙ্গ করতেন, ভক্ত সঙ্গ করতেন। ঢাকাতে এসে এইরকম করতে 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 আমাদের দেশের স্বাধীনতার দামামা বেজে উঠল। তার আগে 1945 তথা 1352 বঙ্গাব্দে উনি পুরীতে গেলেন সম্মিলনীতে। পুরীর 1343 বঙ্গাব্দের পর আবার 1352 বঙ্গাব্দে যখন সম্মেলনী হলো, সেই সম্মেলনী দেখার জন্য তিনি পুরীতে গিয়েছিলেন। তখন তিনি রিটায়ার্ড হয়ে গেছেন, তখন আর কোনো আয় উপায় নেই, তবুও সে ভগ্ন হৃদয়ে তার পুরীতে তিনি গমন করলেন। সেখানে গিয়ে বিশাল অসুস্থ হয়ে গেলেন। কটকের সেই বিখ্যাত ভক্ত আমাদের চিকিৎসা করালেন কিরকম না, যে ব্রজগোপাল মুখোপাধ্যায়ের দাদা তিনি ওখানে নিয়ে গিয়ে, তার স্ত্রী ছিলেন গঙ্গামা, তারা দুজনে মিলে আমাদের ওখানে এক মাসাধিক কাল রেখে সুস্থ করে তখন বাড়ি পাঠিয়েছিলেন। তারপর আমাদের এই যে নৃপেন রায় দাদার ছেলে রবি রায়, সেই সময় একটা প্রবন্ধ, রবি রায় তখন রবি রায় একদম যুবক, একদম কম বয়স, তাঁর লেখা একটা প্রবন্ধ বেরিয়েছে আর্য দর্পণে। তিনি প্রবন্ধটা তার এত ভালো লেগেছিল যেন তিনি বলে উঠলেন তাকে ধরে, যেজন আমার গুরু ভজে সে হয় আমার প্রাণ নিয়ে, বলে একজন বৃদ্ধ তার একজন যুবককে নিয়ে দেধাই দেধাই করে নাচতে আরম্ভ করলেন। তিনি স্থলের জমিদার নরেশচন্দ্র পাগড়াশির অনুপ্রেরণায় ঠাকুরের জীবন লীলা লিখতে শুরু করলেন। তিনি লিখতে চাইছিলেন না, আমাদের নরেশচন্দ্র পাগড়াশি দাদা বললেন না না, ঠাকুরের জীবন কথা লেখা তোমার মতো উপযুক্ত লোক আমি দেখি না, তোমাকে লিখতেই হবে। যদিও ঠাকুর তখন নেই দেহে, তবুও তিনি ওই নরেশচন্দ্র পাগড়াশি দাদার অনুরোধে তিনি জীবন আলেখ্য, তাঁর জীবনী গ্রন্থ তিনি লিখতে শুরু করলেন।
শুধু লেখা না, তার সঙ্গে বিভিন্ন আমাদের অ্যাকচুয়ালি ওই সকল যোগানন্দের ডায়েরি, অনির্বাণজির ডায়েরি, এই সকল সঙ্গে নিয়ে তিনি একটি জীবনী গ্রন্থ লিখতে শুরু করলেন। যে কথায় আছে না, রবি ঠাকুরের একটা গান আছে না, নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যেটাই। ঠাকুর তখন দেহে নেই, কিন্তু তার অন্তরে, তার নয়নের, মনের মণিকোঠায় সেই ঠাকুরের স্থান দিয়েছেন। তিনি ঠাকুরকে চিন্তা করেন আর একটু করে বই লেখেন। তখন আমাদের ঠিক তার পরে পরে আমাদের স্বাধীনতার দামামা বেজে উঠলো, সঙ্গে সঙ্গে বঙ্গ বিভাগ। নৃপেন রায় দাদা সহ সবাই চলে এলেন পশ্চিমবঙ্গে। উনি জন্মভূমি ছেড়ে আর আসতে চাইলেন না, উনি রয়ে গেলেন মানিকগঞ্জে। তবে চিঠির আদান প্রদান ছিল নৃপেন রায় দাদার সঙ্গে। একটা চিঠিতে তিনি লিখছেন, বইয়ের উল্টানো পাতার মতো একটার পর একটা বছর কেটে যাচ্ছে, বেশ ভালোই কাটছে, কোনো অসুবিধা নেই। তিনি আরো জানালেন যে দেখো, আমি কয়েকজন পেয়ে গেছি বন্ধু, তাদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করে বেশ ভালোই জীবনটা কেটে যাচ্ছে। হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন তার স্ত্রী বিয়োগ হবে, কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী বিয়োগ। তিনি বললেন, ঠাকুর মহারাজ, আমার বাইরের বন্ধনটা একটার পর একটা বন্ধন কেটে দিচ্ছে, এটাই তার বন্ধন। কারণ ঠাকুর মহারাজ তখন একজন প্রশ্ন করেছিলেন, এই যে যিনি জানান দেন বা যাকে জানানো হয় তার তো দুর্বল হয়ে যায়, এই জানান দেওয়ার সার্থকতা কি? তার উত্তরে তিনি গর্জে উঠে বলেছিলেন যে সদ্গুরু তার মঙ্গলময় হাত তার প্রিয় শিষ্যদের উপর রাখেন, তাদের আগাম জানান দেন তাদের মনটাকে শক্ত করার জন্য। তার আগাম ঝড় ঝঞ্ঝা যেটা আসবে তাকে জানান দিয়ে তার মন যাতে আরো শক্ত হয়, যাতে ভেঙে না পড়ে, যার জন্য তিনি তাদের প্রিয় শিষ্যদের জানান দেন। হয়তো বা প্রারব্ধ ভোগ করার জন্য, কয়েক জন্মের প্রারব্ধ এই জন্মে শেষ করেন। ঠাকুর মহারাজ তো বলেছেন, যারা আমাকে আমার বলে সমর্পণ করেছেন তাদের এক জন্মের বেশি মুক্তি পেতে সময় লাগবে না। তিনি বলছেন, সদ্গুরুর ইচ্ছায় যখন এই জন্মই আমার শেষ জন্ম, যখন তিনি আমার মৃত্যুর দূরত্বটাকে কমিয়ে দিচ্ছে, তাতে তো আমার ভোগের পরিমাণ বা তীব্রতা তো বাড়বেই। ভাবুন, ভোগের তীব্রতাটা কেন না, আমার যে এই জন্মেই মুক্তি, এই কি দৃঢ় বিশ্বাস যে এই জন্মেই তার মুক্তি। সেই এই জন্মের মুক্তির জন্যই তার কষ্টের পর কষ্ট। পরবর্তীকালে আবার এক স্বপ্ন দেখলেন, তার যে স্ত্রী এবং তার যে স্ত্রী তো মারা গেছেন, তার পুত্র এবং কন্যা শয্যাশায়ী হলো, দুরারোগ্য ব্যাধি, রিটায়ার করেছেন, কোনো আয় উপায় নেই, যেটুকুন সঞ্চয় ছিল তাও খরচ হয়ে গেছে, যে একটু ছিল ছেলেদের চিকিৎসায় সব শেষ। আর তিনি তাতেও কিন্তু মুহ্যমান হননি। তিনি একবার একটা চিঠিতে লিখেছিলেন যে আমার বোধহয় নিষ্পেষিত এবং নিঃশেষিত হওয়ার যেন একটা হাওয়া আমি দেখতে পাচ্ছি। তিনি নিষ্পেষিত হচ্ছেন, তার মধ্যেও ঠাকুরের সুকোমল পরস্পর্শের আভাস তিনি পাচ্ছেন ভেতরে ভেতরে। বিস্ময়কর তার ছিল বিশ্বাস, অসীম ছিল তার ধৈর্য। তিনি সকল দুঃখ সহ্য করে গেছেন, আর মনে মনে সেই গুরুর যে টান, গুরুর প্রতি যে তার স্মরণ, মনন, নিদিধ্যাসন,
তিনি করে গেছেন। দুঃখের মধ্যেও তার ছেলে মেয়ে দুজনের কয়েক মাস রোগ ভোগের পর তাদের মৃত্যু হলো। সেই মৃত্যুর পরের দিন আমাদের নৃপেন রায় দাদার সঙ্গে কথা, যেমন তাদের আলোচনা চক্রে তিনি এসেছিলেন, সেই আলোচনা চক্রে রবি রায় তাকে বলার চেষ্টা করছিলেন, একমাত্র পুত্র, তাই আবার যুবক বয়স, কিছু একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেই তিনি রবি রায়ের মুখ চাপা দিয়ে বললেন, থামো থামো, ছেলের কথা বলো না, যার জিনিস তিনি তাকে টেনে নিয়েছেন। আমি ঋষি বিদ্যালয়ে দিয়েছিলাম ঠাকুরের সেবার জন্য, ঠাকুর মহারাজ তাকে সেবার যোগ্য করে সেই নিগম ধামে নিয়ে গেছেন তার নিজের সেবায় লাগাবেন বলে। ও এক সংসারের এই মায়াময় জগৎ থেকে দিব্য জগতে গেছে, ওর কথা বলো না, ওর তাতে অমঙ্গল হবে, শুধু তুমি ঠাকুরের কথা বলো। চিন্তা করুন, সেদিন তার ছেলের মৃত্যু হয়েছে, সে বলছে ছেলের কথা বলো না, তোমরা ঠাকুরের কথা বলো। বলছেন এটা আমার ছেলের মহান সৌভাগ্য, এত তাড়াতাড়ি সে ঠাকুর সেবায় নিয়োজিত হলো। আমরা কখন, কোথায়, কবে সেই ঠাকুরের সেই নিগম ধামে গিয়ে ঠাকুরের সেবায় নিয়োজিত হতে পারবো, এটাই ছিল তার চিন্তার বিষয়। তিনি বলছেন আমরা শোক করি, এই মাইক শোককে যতদিন না আমরা বলতে পারবো ততদিন তাকে পাওয়ার মতো পাওয়া যাবে না। যেদিন আমার বলে যা কিছু যদি তার পায়ে সমর্পণ করতে না পারি, তাহলে তাকে পাওয়া হবে না। ঠাকুর মহারাজ বলেছিলেন না, আমার মৃত্যুর পর তোদের কঠিন পরীক্ষা। হ্যাঁ, সেই কঠিন পরীক্ষায় তিনি পাশ করেছেন। তিনি জন্ম জন্মান্তরের পার্ষদ। এইবার নৃপেন রায় দাদা স্বাধীনতার পর চলে এলেন পশ্চিমবঙ্গে। যেটুকুন তার আলাপ আলোচনা করার ছিল, করতেন, সেটুকুনো বন্ধ হয়ে গেল। তিনি সেই মানিকগঞ্জ মহকুমা, এখন সেটা একটা জেলা হয়ে গেছে, সেই তরা গ্রামে যখন গেলেন, দেখলেন তার যে জন্মভিটাটা নদীর তলে তলিয়ে গেছে, আলাদা একটা ঘরও করলেন, কিন্তু সবই নিঃশব্দ, কেউ নেই। তিনি এক নিকট আত্মীয়ের কাছে থাকলেন। কিন্তু 1360 বঙ্গাব্দে অর্থাৎ 1953 খ্রিস্টাব্দে তিনি দেখলেন অত্যাচারের মাত্রা এমন বেড়ে গেল, তিনি আর থাকতে পারলেন না। তিনি চলে এলেন পশ্চিমবঙ্গে। শিয়ালদার ক্যাম্পে কয়েকদিন ছিলেন। সেদিন একদিন রবি রায় দাদা দেখা করতে গিয়েছিলেন। দেখা করতে গিয়ে বললেন, আজকে আপনাকে গৃহী হয়েও সন্ন্যাসীর মতো লাগছে, আপনি এখন উদাসী বাউল, আপনি এখন প্রকৃত সন্ন্যাসী। আবার সরকারেরই ব্যবস্থাপনায় মধ্যপ্রদেশের দণ্ডকারণ্যে সেই নির্জন বনভূমিতে তাদের থাকবার ব্যবস্থা করা হয়েছিল। সেই দণ্ডকারণ্যে সেখানে তার পক্ষে হয়তো খুব ভালোই হয়েছিল, কারণ সাধনা করার জন্য তো নির্জন জায়গা দরকার। তিনি সেই দণ্ডকারণ্যের নির্জন বনে বসে তার সেই ঠাকুরের স্মরণ মনন নিমিধ্যাসন করেই তিনি দিনটা কাটিয়ে দিয়েছেন। চিঠি দিলে তার খুব সংক্ষিপ্ত উত্তর তিনি দিতেন। নৃপেন রায়ের মৃত্যু সংবাদ তার ছেলে রবি রায় তাকে দিয়েছিলেন। তিনি তার উত্তরে শুধু এটুকুনি লিখলেন, এবার আমার পালা, আমি ঠাকুর সকাশে যাবই বা, গিয়ে সেইখানে গিয়ে আমাদের পরিজনের সঙ্গে কবে যে মিলিত হব, হে ঠাকুর
আমাদের তোমার সেখানে নিয়ে গিয়ে সবার সঙ্গে মিলিত করো। দিনকে দিন তার স্বাস্থ্যের ক্রমে ক্রমে অবনতি হতে লাগলো। হবেই তো, বয়স বাড়ছে, তার তো স্বাস্থ্যের অবনতি হবেই। সেই অসুস্থ হাতেও তিনি আরো চিঠি লিখেছেন। রবি রায় দাদার সঙ্গে তার যোগাযোগ ছিল। একদিন অন্যের হাতে লেখা একটা চিঠি এলো তার লোকান্তরের কথা জানিয়ে। সেখানে যখন রবি রায় দাদা সেই চিঠিটা পেলেন, তখন তিনি মনে মনে ভাবলেন, আজ ঠাকুর সকাশে সেই নিগম ধামে আমাদের যোগেশ্বর গাঙ্গুলি দাদা ঠাকুরের সঙ্গে নিত্যদিন চিরকাল অনন্ত সময় ধরে আনন্দ ভোগ করেছেন তার পিতার সঙ্গে। হ্যাঁ, তার সেই গুরুতত্ত্বামৃত সিন্ধু গ্রন্থের শেষে তিনি লিখেছিলেন, হে গুরুদেব, আমার মনে, আমার কর্মে, আমার সকল পরিশ্রমে, সর্বকালে সর্বক্ষণে চলুক তোমার নাম জপ। শুধু আমার মুখে নয়, সর্ব অঙ্গে, ধমনীতে, শিরাতে, প্রতিটি স্নায়ুতে চলুক তোমার অনন্ত নাম, তোমার শ্রী নাম নিত্য ধ্বনিত হোক, জয় গুরু মহানাম। আমরা সবাই আমরা বলতে পারি সেই যোগেশ্বর গাঙ্গুলি দাদার কথা মতো আমাদের যেন জাগরণে, ঘুমানো, সমস্ত নিত্য জাগরণে, নিদ্রায় জাগরণে, সমস্ত সময় যেন আমরা সেই ঠাকুরের শ্রীমুখখানি আমরা দেখতে পাই। তিনি এসেছিলেন পার্ষদ হিসাবে। এখানে এসে তিনি যে পরিপূর্ণতা লাভ করেছেন, সেই পরিপূর্ণতাটা আর কিছুই না, সেই অদ্বৈতানুভূতি, অপরোক্ষানুভূতি। সেই অদ্বৈতানুভূতিতে সেই ঠাকুরের সকাশে গিয়ে তিনি মিলিত হতে পেরেছেন। তার মতো গুরু বিশ্বাসী, তার মতো আত্মসমর্পণকারী ভক্ত এই প্রজন্মে নেই বললেও ভুল হবে না। তিনি ঠাকুরের কাছ থেকে যে ভাবগুলো জেনেছিলেন, শুনেছিলেন, পরবর্তীকালে নৃপেন রায় দাদার সঙ্গে আলোচনান্তে যেগুলোকে বাড়িয়ে তুলেছিলেন, সেইগুলো নিজের জীবনে প্রকাশ, নিজের জীবনে যাতে তার প্রকাশ পায়, তার জন্য তিনি আমরণ চেষ্টা করেছিলেন। শুধু তাই না, ভাবিকালের ভক্ত শিষ্যরা যাতে সেই মতো চলতে পারে, তার জন্য শ্রী গুরু তত্ত্বামৃত সিন্ধু নামক একটি পুস্তক রচনা করেছিলেন ভাবিকালের শিষ্য ভক্তদের জন্য। আমরা একটু কষ্ট পেলেই দেখবেন ঠাকুরকে কত অনুযোগ জানাই, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে অনুযোগ জানাতে থাকে, ঠাকুর এইটা কেন করলো, এইটা কেন করলো, এত কেন দুঃখ দিলে, কেন মেয়েটার ভালো বিয়ে হলো না, কেন বিয়ের পরে আবার বিধবা হলো, কত না অনুযোগ জানায়। তার চরিত্র থেকে আমরা কি দেখলাম? একমাত্র পুত্রের যুবক বয়সে মৃত্যুর পরও তিনি বলছেন, ঠাকুর তার সেবার জন্য আমার ছেলেটাকে নিয়েছে, সে মহাভাগ্যবান, আমার ভাগ্য কবে হবে। ভেবে দেখুন, আমরা যেটাকে অনুযোগ করি সেটাকে ঠাকুরের আশীর্বাদ বলে তিনি কিরকম মাথায় তুলে নিয়েছেন। এই চরিত্র কিন্তু এক জন্মে তৈরি করা যাবে না, এ মন, এ ভাব এক জন্মে তৈরি করা যাবে না। আর কি ভাবতেন? তিনি ভাবতেন, ঠাকুর মহারাজ আমার প্রাণাধার, সারাৎসার, এই ভবার্ণবের একমাত্র কর্ণধার। এই ভবনদী পার হতে গেলে তো একটি কর্ণধার দরকার, সেই একমাত্র কর্ণধার সেই ঠাকুর মহারাজ। তার সমস্ত কিছু সম্পূর্ণভাবে তাঁর উপর শরণাগত হয়ে সব কিছু ঠাকুরকেই নিবেদন করতেন। তার
ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা সবই ঠাকুরের পায়ে বিলীন করে দিয়েছিলেন। হাকিমের হুকুম না থাকা সত্ত্বেও তিনি বলেননি, কিন্তু যখন তার স্ত্রী, যখন তার পুত্র কন্যা রোগশয্যায়, কপর্দক শূন্য, সেই সময় ঠাকুর মহারাজ দর্শন দিয়ে তার যোগ এবং ক্ষেম দুটোই বহন করেছেন এবং বলে গিয়েছিলেন বাইরের যেন কেউ না জানে। কিন্তু তিনি অন্তর অন্তর অনুভব করেছিলেন যে নির্ভরশীল ভক্তের যে যোগ এবং ক্ষেম বহন করেন ঠাকুর, যোগেশ্বর গঙ্গোপাধ্যায় হলেন তার একমাত্র উদাহরণ। তিনি কোন তার যে মাইক, যে সকল বন্ধন, যেটা মায়া বলি আমরা, তিনি কোন মায়ার বন্ধন রাখেননি। তিনি সব সময় এই ভববন্ধন থেকে চিরমুক্তি পেতে গেলে এই মায়ার ডোরটাকে ছিঁড়তে হবে তিনি ভালো করেই জানতেন, এবং জানতেন বলেই তিনি প্রথম থেকেই নিজেকে সেইভাবেই চালিত করেছেন যে ঠাকুর মহারাজ যাতে তাঁর কোলে তুলে নেন। আপনারা জানেন ঠাকুর মহারাজ বলেছেন, মা যেমন তার ধুলা মাখা ছেলেদের ধুলা ঝেড়ে তুলে নেন, আমাদের যোগেশ্বর দাদা ধুলোটা লাগতে দেননি, পাছে ঠাকুরের কষ্ট হবে। তাই তার মধ্যে যে সকল আকর্ষণ, যে সকল আসক্তি, যে সকল কি বলবো, যে কর্মফল ভোগ করার যে আশা, সব কিছু ঠাকুরের পায়ে সমর্পণ করেছিলেন। যা কিছু, নিজের জীবনটা পর্যন্ত ঠাকুরের পায়ে সমর্পণ করেছিলেন, এবং সেই সমর্পণ করেছিলেন বলেই তিনি সেই মৃত্যুর পর সেই ঠাকুর মহারাজ একাধিকবার যে কথাটা বলেছিলেন, সেই নিত্যলোক, তার সেই জ্ঞান চক্রে বর্ণিত সেই নির্গুণ ব্রহ্ম সগুণ ব্রহ্মের মাঝখানে যে ভাবলোক বা নিত্যলোক, তার স্মরণ করার কথা, সেই নিত্যলোককে সবসময় স্মরণে মননে রাখার জন্য তিনি আমাদের যেমন উপদেশ দিয়েছিলেন, অবশ্যই দিয়েছিলেন যোগেশ্বর গঙ্গোপাধ্যায় দাদাকে। তিনি আজীবন, যত ঠাকুর মহারাজের দৈহিক দূরত্ব বেড়েছে, তত প্রাণের মিলন তত বেশি করে হয়েছে। তাই তো ঠাকুর মহারাজ উদ্দিষ্ট যে নিত্যলোক, সেই নিত্যলোকের ভাবনায় ভাবিত হয়েছেন, এবং পরবর্তী প্রজন্মের ভক্ত শিষ্যদের সেইভাবে উদ্দীপ্ত হওয়ার জন্য তিনি লিখলেন শ্রী গুরু তত্ত্বামৃত সিন্ধু। আমরা যদি সেই শ্রী গুরু তত্ত্বামৃত সিন্ধু বইতে বর্ণিত যে গুরুতত্ত্বের যে সকল গূঢ় তত্ত্ব তিনি সহজ সরল ভাবে আমাদের জন্য লিখে দিয়ে গেছেন, সেটা পড়ে আমরা যাতে তার মতো একান্ত নির্ভরশীল গুরু ভক্ত হতে পারি, সেই চেষ্টাই আমাদের করে যেতে হবে। এটাই আমাদের চাওয়া এবং এটাই আমাদের পাওয়া। কারণ ঠাকুর মহারাজের কথায় যে তিনি তো ভক্তকে তিনটে শ্রেণীতে ভাগ করেছিলেন। প্রথম, যারা সম্পূর্ণ নির্ভরশীল, ঠাকুর যা বলেছেন তাই তিনি করেছেন, সেই নির্ভরশীল ভক্তদের জন্য তিনি বলছেন তারা এজন্মেই মুক্তি পাবে। এজন্মে যদি মুক্তি পেতে হয়, আমার যে সকল কর্মগুলো আছে, কর্মের ফলগুলো আছে, সেই কর্মের ফলটা আমাকে ভোগ করে যেতে হবে। সেই কর্মের ফল যদি আমাকে ভোগ করতে হয়, এবং এই জন্মের মধ্যেই ভোগ করতে হবে, তার ফলস্বরূপ আমাকে তো দুঃখ ভোগ করতেই হবে। অনেকে দেখবেন যারা টুক করে মরে গেল, তারা বলে খুব ভাগ্যবান লোক। আর যে রোগে শোকে, বিভিন্ন কষ্টে পুত্র কন্যার মৃত্যু দেখে মৃত্যু হচ্ছে, বলে এই মহা পাপী লোক। না, আমাদের ঠাকুরের ভক্ত শিষ্যের ক্ষেত্রে সে নিয়ম কাটবে না।
কারণ ঠাকুর যখন চেয়েছেন এই জন্মের মধ্যে যারা প্রকৃত নির্ভরশীল ভক্ত তাদেরকে এক জন্মের মধ্যে মুক্তি দিতে হবে, তার ফলে তার দুঃখের পরিমাণ তীব্রতা অবশ্যই বাড়বে। সেটা আমরা গুরু ভক্ত শ্রী যোগেশ্বর গঙ্গোপাধ্যায় জীবন থেকে আমরা সেটা জানতে পারি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি জয় গুরু এটুকুনি বলবো, আমরা যে যোগে আমরা অভিভূত ঠাকুর মহারাজের এই পার্শ্বদের কাহিনী শুনে। ঠাকুর মহারাজের কাছে আমরা প্রতি সপ্তাহে বলি জন্ম জন্মান্তরে কর্মফলে সদ্গুরু চরণ মিলে। আর আজকে আমি যোগেশ্বর গাঙ্গুলির কোনো কথাই হয়তো আমরা সেইভাবে আজকে জানি না। যদি আপনারা কেউ যোগেশ্বর গাঙ্গুলি ভক্তের কথা জানেন, কমেন্টের মাধ্যমে আমাদের জানান। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তার জীবন সম্পর্কে, সেটাও কমেন্টের মাধ্যমে জানান, আমরা জেনে নেব। আমাদের আজকের অতিথি শ্রী হরেন্দ্রনাথ মাইতি, ওনার অনেকক্ষণ ধরে উনি অনেক ঠাকুরের কথা, শিষ্যের কথা আমাদের বলছেন। আমরা শুনে রোমাঞ্চিত হচ্ছি, ভক্তিরস আস্বাদন করছি। এই ভক্তিরস আস্বাদন করার সাথে সাথে আসুন ওনাকে একটু বিশ্রাম দিয়ে আমরা একটা ঠাকুরের সঙ্গীত শুনে নিই। আমরা আবার ফিরে আসবো ঠাকুর মহারাজের এই ভক্তের আলোচনা নিয়ে, তার জীবন নিয়ে আরো বিশ্লেষণ অবশ্যই উনি করবেন। ওনাকে একটু বিরাম দিয়ে, ওনারও কথা বলছে, অনেকক্ষণ ধরে উনি বলে যাচ্ছেন, একটু উনি বিশ্রাম নিন। ততক্ষণে আমাদের বিহার পাটনা থেকে পাপিয়া ভট্টাচার্য ঠাকুর চরণে সঙ্গীত নিবেদন করেছেন। আসুন আমরা সেই সঙ্গীতটা শুনে নিই, তারপর ফিরে আসবো আমাদের আবার মূল প্রসঙ্গে। জয় গুরু।
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের গুরু ভগ্নী পাপিয়া ভট্টাচার্য বিহার পাটনা থেকে ঠাকুর মহারাজের চরণে একটি সুমধুর সঙ্গীত পরিবেশন করলেন। আজকে তিনি সকলকে তার সঙ্গীতের মাধ্যমে জয়গুরু নামে ভরিয়ে দিলেন। তার সুস্থ দীর্ঘ জীবন প্রার্থনা করি, সঙ্গীতময় জীবন প্রার্থনা করি। তিনি এইভাবেই সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মহারাজকে আনন্দ দিন, ঠাকুর চরণে এই প্রার্থনা জানাই। আসুন আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল প্রসঙ্গে, ভক্তের ভক্তিরস সমন্থন। আজকে আমরা আলোচনা করছি যোগেশ্বর গাঙ্গুলি ভক্তপ্রবর নিগম পার্ষদকে নিয়ে। ঠাকুর মহারাজের অন্যতম পার্ষদ, জীবনীকার এবং ঠাকুর মহারাজের প্রতি তার একনিষ্ঠ নিবেদন। তার সন্তান যখন চলে গেল, তখনও ঠাকুর মহারাজকে আমরা যেমন করে থাকি, বিরূপ কৃপা হলেই বলি ঠাকুর এটা কেন হলো, উনি উল্টে কি বললেন না, ও ঠাকুরের সেবা করার জন্য ঠাকুরের থামে গেছে, আমি কবে সেই সুযোগ পাবো। এ ঠাকুরের পার্ষদ, জন্ম জন্মান্তরের পার্ষদ না হলে সম্ভব নয়। সামান্যতম বিরূপ ক্রিয়া, প্রতিকূল কৃপা যদি হয়, আমরা ঠাকুরের প্রতি আঙ্গুল তুলতে দুবারও ভাবি না। নিগম বার্তার প্রয়াস, ঠাকুর মহারাজের সেই সময়কার পার্ষদ, যাদের সম্পর্কে ঠাকুর মহারাজ বলে গেছেন, তোরা শুধু আমার এই জন্মের শিষ্য নহিস, জন্ম জন্মান্তর ধরে তোরা আমার সাথে আসছিস আর যাচ্ছিস। ঠাকুর মহারাজ নিজ মুখে বলে গেছেন, জন্ম জন্মান্তরে তারা ঠাকুরের সাথে আছেন। এহেন শিষ্য ভক্তদের নিয়ে আলোচনা করছি আমরা নিগম বার্তার মাধ্যমে। ঠাকুর মহারাজই হয়তো আমাদের এই সুযোগ করে দিয়েছেন, এই অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আমরা আলোচনা করছি যোগেশ্বর গাঙ্গুলি মহাশয়ের জীবন দর্শন এবং তার গুরু ভক্তিকে নিয়ে। আপনারা যদি কেউ তার জীবন দর্শন সম্পর্কে, জীবন সম্পর্কে, তার সময়ের কোনো ঘটনা সম্পর্কে অবহিত থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। যদি তার জীবন আদর্শ নিয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা সেই প্রশ্নগুলো বা আপনার সেই বক্তব্যগুলো নিগম বার্তার মাধ্যমে তুলে ধরব। ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্ত মণ্ডলী, আপনাদের সকলকে নিগম রসে আরেকবার অবগাহন করানোর জন্য চলুন ফিরে যাই আমাদের আজকের সম্মানীয় মাননীয় অতিথি হরেন্দ্রনাথ মাইতির কাছে। ওনাকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমার নিজের একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, মূলত দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, উনি যে পুস্তকগুলোর কথা আপনি বললেন, সেই পুস্তকগুলো কি আজকের দিনে পাওয়া যায়? পাওয়া গেলে কোথায় পাওয়া যায়? আমাদের আর আরেকটি প্রশ্ন আমি করে নি, প্রশ্নটা আরেকটি প্রশ্ন, ওনার যে জীবন দর্শন আপনি এতক্ষণ আলোচনা করলেন, সেখান থেকে আমি যদি আপনাকে অনুরোধ করি, 5টা এমন পয়েন্ট, এমন জিনিস যেটা আপনি বলবেন মানে মুখ্য তার জীবনের জন্য এবং আজকের দিনের শিষ্য ভক্তদের সেটা অবশ্যই অনুকরণ বা পালন করা উচিত। এই দুটো প্রশ্ন
আপনার কাছে আমি প্রথমে রাখলাম, তারপরে আস্তে আস্তে আমাদের ভক্তদের প্রশ্ন আপনার সামনে রাখবো। জয় গুরু। আমি ওনার যে 5টা গুণ আমাদের স্মরণীয় করে রাখা যায়, আমরা অনুকরণীয়, সেই অনুকরণযোগ্য যে 5টা গুণ, তার প্রথম গুণটাই হলো যে গুরুবাদ, মানুষ গুরু। এরকম একটা ঘটনার কথা মনে পড়ে, উনি মানিকগঞ্জে একটা স্টিমারে, তখনকার দিনে রাতে স্টিমার চলতো, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, তখন এত ট্রেন বাস এত ভালো যোগাযোগ ব্যবস্থা হয়নি, মূলত যোগাযোগ ব্যবস্থা ছিল জলযান। স্টিমার যোগে এক জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছেন, দুজনে কথোপকথন হচ্ছে, পাশের দুজন কথোপকথন হচ্ছে এই গুরু সম্পর্কিত। উনি যেহেতু গুরু সম্পর্কিত আলোচনা হচ্ছেন, ঘুম থেকে উঠে পড়লেন। ঘুম থেকে উঠে পড়লে তাদের শুনলেন। তাদের মূল বক্তব্য ছিল শাস্ত্রে গুরুর যে সকল গুণাবলীর কথা বলা আছে, সেই গুরু হওয়ার যোগ্যতা ভগবান ছাড়া আর কারো হতে পারে না, কোনো মানুষ সেই গুণের আধার হতে পারে না। উনি সেই রাত্রিবেলায় সেই তাদের কথা শুনে তিনি মানুষ গুরু কেন হতে পারবেন না এর তিনি যুক্তি দেখালেন। যে ধরুন আমাদের তো শালগ্রাম ছিল একটা পাথর, একটা পাথরের মধ্যে যদি ভগবত সত্তা আনয়ন করা যায়, তাহলে একজন মানুষ, তার তো চৈতন্য আছে, এইরকম চৈতন্যযুক্ত কোনো মানুষের মধ্যে গুরু সত্তায় তাকে আরোপিত করা যাবে না কেন, এই নিয়ে তিনি তাদেরকে কনভিন্স করিয়েই ছেড়েছিলেন। তার মানে কেন এটা কনভিন্স করাতে পেরেছিলেন না, তিনি তার গুরুর মধ্যে এমন কিছু গুণাবলী তিনি দেখতে পেয়েছিলেন যে শাস্ত্র নির্দিষ্ট, শাস্ত্রে বর্ণিত গুরুর যে সকল গুণ, সেই গুণগুলো তিনি তার মানুষ গুরুর মধ্যে দেখতে পেয়েছিলেন। এবং ওই স্টিমারের ওই রাত্রিবেলায় মানে তার ক্ষুরধার যুক্তি দিয়ে সেই দুজন যারা আলোচনা করছিলেন তাদেরকে তিনি বোঝাতে সমর্থ হয়েছিলেন। এটা একমাত্র কারণ গুরুর প্রতি বিশ্বাস, গুরুর প্রতি ভক্তি, সঙ্গে সঙ্গে তার শাস্ত্রজ্ঞান। দেখুন, আপনি আমার গুরু ব্রহ্ম বলতে পারেন, কিন্তু শাস্ত্রে যদি কোথাও সে কথাটা না বলা থাকে, কেউ মেনে নেবে না। ঠাকুর যতই আপনাকে অনুভূতি দিক, যতই আমি অলৌকিকভাবে দর্শন করুন, যদি তার সঙ্গে শাস্ত্রীয় ব্যাখ্যা, শাস্ত্রীয় প্রমাণ আপনি যদি না দেখাতে পারেন, সাধারণ মানে আমাদের এই গুরু পরম্পরা যারা বিশ্বাস করে না, তাদেরকে কিন্তু বিশ্বাস করানো যাবে না যতক্ষণ না শাস্ত্রীয় উদাহরণ দেওয়া যাবে। তিনি সেখানে সেই শাস্ত্রীয় উদাহরণ দিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন। এখানে তার প্রথম যে গুণ, যে গুরুর প্রতি বিশ্বাস, গুরুর কথায় ভগবানের কথা, বেদান্তের কথা, এই বিশ্বাস ছিল। এবং তার জীবনে তিনি এমন কিছু দর্শন করেছিলেন, এমন কিছু দেখেছিলেন, তার দ্বারা সেটা তারও ঠাকুর তো যারা পার্শ্বদ হন জন্ম জন্মান্তরে, তাদেরকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, তিনি সেরকম চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। সেই জন্য তার বিশ্বাসটা তার এমন গভীরে প্রতীত হয়েছিল, তিনি অন্যকে সেটাকে বিশ্বাস করিয়ে ছাড়তেন। এক। 2 নম্বর যেটা বলবো, সে 2 নম্বর যে তার গুণগুলোর মধ্যে আছে, সেটা হচ্ছে ঠাকুর দুঃখে বিচলিত না। ঠাকুর মহারাজ বলেছিলেন না যে দুধে ভাতে খাওয়ার জন্য সদ্গুরু শিষ্য হওয়া নয়, সুখ দুঃখকে সমানভাবে অনুভব করাই সদ্গুরু শিষ্যের প্রধান লক্ষণ। হ্যাঁ, এই লক্ষণটা তার মধ্যে পুরো দমে ছিল। তাই তিনি দুঃখকে দুঃখ বলে দেখেননি, তিনি দুঃখকে সুখ বলেই ভেবেছেন। তিনি দুঃখটাকে সুখের পথের বাধাটাকে সরানো হচ্ছে বলে ভেবেছিলেন। তাই না তার ছেলের মৃত্যুর দিনে বলে, না 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 না, ও কথা বলো না, ও ওখানে গিয়ে অশান্তিতে থাকবে, আমার ছেলের শান্তি চাই আমি, তুমি গুরুর কথা বলো, কারণ ও গুরুর কাছে আছে। চিন্তা করুন, এই যে সুখ দুঃখকে সমান করে মেনে নেওয়া, এই বোধে প্রতিষ্ঠিত হওয়া তো চারটিখানি কথা নয়। তিনি কিন্তু ওই সুখ দুঃখকে সমবোধে অনুভব করেছিলেন এবং তাতে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। এটা তার দ্বিতীয় গুণ।
তৃতীয় গুণ দেখবেন যে ঠাকুর আমার সব, আমরা মুখে মুখে বলি বটে ঠাকুর সব ঠাকুর সব, আদৌ তা না, এটা মুখে বলি। ওনার ছিল মন মুখ এক। উনি মুখে যা বলতেন মনে মনে তা বিশ্বাস করতেন, এবং মনে মনে বিশ্বাস করতেন বলেই শাস্ত্র প্রমাণ দিয়ে অন্যদের তা সেটাকে বোঝানোর চেষ্টা করতেন। আমার গুরু প্রাণের প্রাণ, আমার গুরু এই ভবান্ন পরানতে পারবে, এরকম গান আছে, কিন্তু বলা যায়, কিন্তু সত্যিকারের প্রাণাপান মানে সারাৎসার আমার প্রাণাধার এইভাবে প্রতিষ্ঠিত তিনি ছিলেন। এবং সেটাই তিনি এই যে তিনখানা বই আমি বললাম ওর বইয়ের মধ্যেই তিনি লিখেছেন। আপনি যে জিজ্ঞেস করছিলেন না, এই দুটো বই আমি জানি, সদাচার এবং এই সদ্গুরু নিগমানন্দ কথা, ওই কোকিলামুখ ওই সারস্বত মঠ থেকে প্রকাশিত, এই বই দুটো আমার আছেও। হ্যাঁ, ওই বইতে তার নিজের জীবন সম্পর্কে দু একটা কথা থাকলো, মূলত ঠাকুরের জীবনই তো, ঠাকুরের বিভিন্ন ভক্তের কথা, সে অনেক অজানা কথা যেগুলো আমরা জানি না, বা এমনি প্রচলিত আমরা যে জীবনী গ্রন্থগুলো পড়ি তাতে যে কথাগুলো আছে দু একটা তার বিপরীত কথাও তিনি লিখে গেছেন। হ্যাঁ, তাহলে যেহেতু তিনি নিজে জীবনে যেটা দেখেছেন, তার চোখের সামনে যেটা ঘটেছে সেটাই তিনি লিখবেন, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা কোকিলামুখ মঠ থেকে এই বই দুটো পাওয়া যায়। আর শ্রী গুরু তত্ত্বামৃত সিন্ধু নতুন ভাবে ছাপা হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু সদাচার এবং সদ্গুরু নিগমানন্দ কথা ওই কোকিলামুখ মঠ থেকে পাওয়া যায়। হ্যাঁ, আর যেটা তার আরেকটা গুণ আমি এটা বলবো, যে তিনি জানতেন, শাস্ত্র পড়ে জেনেছেন, গুরুর কথায় জেনেছেন, গুরুর উপদেশে জেনেছেন, যে যদি আমরা সেই নিত্য লোকে যেতে চাই, যেটাকে আমাদেরকে পেছন থেকে টেনে রাখে, সেটা হচ্ছে আমাদের মায়িক সম্পর্ক। তিনি একদম জেনে শুনে এই মায়িক সম্পর্কটা ছেদ করতে পেরেছিলেন। কারণ এই ভবসমুদ্র পাড়ি দিতে গেলে ওই পিছু টান থাকলে এই ভবসমুদ্র আমরা পাড়ি দিতে পারবো না। সেই জন্যই যত রকমের এই পার্থিব যে সকল আসক্তি, যে সকল মায়া, যে সকল মমতা, সমস্ত তিনি কেটে দিয়েছিলেন, একদম ভেতর থেকে কেটে দিয়েছিলেন। এটা তার অপর একটা গুণ, যেটা প্রতিটি ভক্তেরই থাকা দরকার। ওই যে ঠাকুর মহারাজ বলছেন না, বাইরে জানবে এ তোমার স্ত্রী, এ তোমার পুত্র, এ তোমার কন্যা, ভেতরে ভেতরে জানবে কেউ তোমার নয়, তুমি কারো নয়। তুমি সেই এনাকেই বলেছিলেন না, তুমি আমাদের সম্পর্কটাকে মনে রাখবে। এই গুরু শিষ্যের সম্পর্কটাই আসল সম্পর্ক। পিতা পুত্র, স্বামী স্ত্রী, পুত্রী পিতা, মা বাবা, মানে মাতা পুত্র, এই সকল সম্পর্ক সব মায়িক সম্পর্ক। এটাকে ছেদন করতে হবে। যারা উঁচু মার্গের ভক্ত, ঠাকুর মহারাজ তাদের সেই ছেদন করিয়ে দেন, কিন্তু আমাদেরও আস্তে আস্তে এইভাবেই, ওই ঠাকুরের ওইভাবে, যে ভেতরে ভেতরে, মানে বাইরে যে বলবে ও আমার পুত্র, কিন্তু ভেতরে ভেতরে জানবে কেউ কারো নয়, তিনি এই বোধে প্রতিষ্ঠিত ছিলেন। জয় গুরু। জয় গুরু জয়। একদম উনি, আমরা যেমন ঠাকুরের মুখে শুনেছি, মানে ঠাকুরের বাণীতে পড়েছি যে আমার রাজ্যে মায়ার প্রবেশাধিকার নিষেধ ঠাকুরের, তো ওনার জীবনে সেটা প্রতিফলিত হয়েছিল। ঠাকুর মহারাজের এই শিষ্য ভক্তদের জীবন অনুসরণ করলে ঠাকুরের যে বাণীগুলো তার মূর্ত প্রতীক খুঁজে পাওয়া যায়, তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করেছেন। আমরা এবার একটুখানি প্রশ্ন নিয়ে নেব, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু স্ক্রিনে দিতে অনুরোধ করব, যে আমার ঠাকুর মহারাজের এই প্রাণপ্রিয় শিষ্যের সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা তার সম্পর্কে তথ্য থাকলে সেইগুলো একটু স্ক্রিনে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা যারা
কোনো প্রশ্ন করতে চান কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন। তার সাথে বলে রাখি আপনারা, আচ্ছা জয়গুরু, প্রথমে একটি প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে গিয়ে আমাদের এই যোগেশ্বর গাঙ্গুলি পূর্ব জন্মে উনি কে ছিলেন, এটা কি কোনোভাবে জানা যায়? না, আমি পাইনি কোথাও। হ্যাঁ, আমি পাইনি। হ্যাঁ, হ্যাঁ, পূর্বজন্মে উনি কে ছিলেন এটা আমি জানি না। যদি কেউ জেনে থাকলে জানালে আমিও খুশি হব। হ্যাঁ, আমি জানি না। জয়গুরু। কামিনী রায় উনি প্রশ্ন করছেন, জয়গুরু প্রণাম, যজ্ঞেশ্বর গঙ্গোপাধ্যায়ের পূর্ব জন্ম সম্পর্কে জানা গেছে কি? যদি জানা থাকে তবে দয়া করে জানানোর জন্য অনুরোধ রইল। জয়গুরু দাদা, উনি বলেছেন এই সম্পর্কে ঠাকুর মহারাজ প্রকাশ করেননি এবং ওনারও জানা নেই। যদি কেউ জানেন, আমি যেটুকুন পড়েছি ওনার সম্বন্ধে সেখানে কোথাও পাইনি। জয়গুরু জয়গুরু। পরবর্তী প্রশ্ন যদি কিছু থাকে। এখানে বাসন্তী, আচ্ছা, আমি এখানে একটা কথা বলে নি। উনি ঠাকুরকে কোন জায়গায় রেখেছিলেন, ওনার একটা যদি বক্তব্য আমরা শুনি সেটা আমাদের কাছে আরো পরিস্ফুট হবে। উনি বলছেন, গুরুতত্ত্ব হচ্ছে আমার দুঃখ নিরোধের মহাবর্ম, ঠাকুর হচ্ছেন আমার শক্তির ডাইনামো। অদৃশ্য জগতে দেবতাদের কাছে কে কি পান আমি জানি নে, কিন্তু আমি মানুষ গুরুর কাছে যা পেয়েছি তুলনা তার নাই। চিন্তা করুন, তিনি বলছেন আমার যা কিছু শক্তি, এমনি ডায়নামো থেকে তো বিদ্যুৎ তৈরি হয়, সেই বলছেন আমার ডায়নামো হচ্ছে আমার ঠাকুর। চিন্তা করুন ঠাকুরের প্রতি কিরকম বিশ্বাস থাকলে তিনি এরকম কথা বলতে পারেন। বুঝতে পেরেছেন? তিনি বলছেন আমরা যদি যেমন একটা ধূপ জ্বালিয়ে তার নিঃশেষেই তার সার্থকতা, নিঃশেষ হলেই তার গন্ধ বেরোবে, ঠাকুরের পুজোয় লাগবে, সেই রকম আমাদের জীবনরূপী ধূপ যদি শ্রীগুরুর সেবায় জ্বালিয়ে আমাদের এই জীবনটাকে শেষ করা যায়, তবেই আমাদের জীবনের সার্থকতা। এটাই ওনার যে ভাব, তার এক জায়গায় আমি এই রকম ধরনের একটা বাক্য আমি পেয়েছি, যে ধূপ জ্বালিয়ে তার যে পুরো গন্ধটাকে ঠাকুরের সেবায় লাগাতে গেলে যেমন তাকে পুরোটা জ্বলিয়ে যেতে হয়, সেরকম আমরা আমাদের এই জীবনটাকে ঠাকুরের সেবায় লাগিয়ে ওই ধূপের মতো একটু একটু করে শেষ করে দেওয়াই আমাদের জীবনের সার্থকতা। জয় গুরু। সত্যি ঠাকুর মহারাজের সেবায় যদি আমাদের জীবনের শেষ বিন্দুটুকু পর্যন্ত নিয়োজিত করতে পারি, তাহলেই আমাদের জীবনের সার্থকতা। আমরা এইটা সবাই জানি, কিন্তু কার্যে আমরা কেউ হয়তো সেই তার ধারে যেতে পারি না। কিন্তু যাদের সম্পর্কে এই আলোচনাগুলো আমরা একের পর এক এপিসোডে করছি, সেই ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্ত, ঠাকুরের পার্ষদ, তারা তাদের জীবনের মাধ্যমে প্রমাণ করেছেন এইগুলো করা যায় এবং এইগুলো করলেই ঠাকুর মহারাজ খুশি হন। আমাদের কাছে এই কাজগুলোই দৃষ্টান্ত স্বরূপ। ঠাকুর মহারাজ আমাদের সকলকে কৃপা করুন, আমরা যেন তাদের, যেমন সেই যুধিষ্ঠিরকে ধর্মরাজ প্রশ্ন করেছিলেন যে পথ কি, উনি বলেছিলেন মহাজনস্য গতস্য সপন্থা, অর্থাৎ মহাজনরা যে পথে গমন করেছেন সেই পথই সেটাই হচ্ছে আমাদের পথ। সেই ব্যাপারটাই এখানেও আজকে আমরা সত্যি যেন অনুভব করতে পারছি মর্মে মর্মে। এই যোগেশ্বর গাঙ্গুলি দাদাদের মতো যারা ঠাকুর মহারাজের সেই সময় পার্ষদ ছিলেন, যারা ঠাকুরের মুখে একটু হাসি ফোটানোর জন্য জীবন অতিবাহিত করেছেন, জীবনের শেষ বিন্দুটুকু ঠাকুরের শ্রীচরণে অর্পণ করে তার অর্ঘ্য নিবেদন করেছেন, সেই রকম ভাবে যদি আমরা করতে পারি, আমরা যদি করার একটু চেষ্টাও করি, ঠাকুর মহারাজ হয়তো খুশি হবেন, আমরাও হয়তো কিছু হলেও নিগমানন্দের আশিস পেতে পারবো, ঠাকুর মহারাজকে খুশি করতে পারবো। এইটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে ঠাকুর মহারাজের পার্শ্বদের কর্মকাণ্ড, তাদের যে জ্ঞান গরিমা জানার সাথে সাথে
ঠাকুরের সাথে তাদের লীলা রস আস্বাদন করা। আজকে আমরা আস্বাদন করলাম যোগেশ্বর গাঙ্গুলির সম্পর্কে। আপনারা যদি তার সম্পর্কে কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানান। আমি একটা কমেন্ট নিয়ে নিচ্ছি, বাসন্তী মাহাতো, উনি সঙ্গীত সম্পর্কে বক্তব্য রেখেছেন। এত সুন্দর গান শুনে মন প্রাণ ভরে গেল, জয় গুরু জয় মা। আর রূপাঞ্জলি নন্দীগ্রামী, আচ্ছা, উনি বলছেন যে শ্রী নিগমানন্দ দত্তামৃত সিন্ধু আমার কাছে আছে। বা খুব ভালো, ঠাকুর মহারাজের। আমি আমি যতটুকু জানি শ্রী গুরু তত্ত্বামৃত সিন্ধু, শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু নয়, কিন্তু শ্রী গুরু তত্ত্বামৃত সিন্ধু। আচ্ছা, আর এই যে শ্রী শ্রী সদ্গুরু নিগমানন্দ কথা, সেটা তার জীবনী গ্রন্থ, বুঝতে পেরেছেন? এবার উনি কি বলতে চাইছেন, শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু তো গ্রন্থটার নাম নয়, গ্রন্থটার নাম শ্রীগুরু তত্ত্বামৃত সিন্ধু, বা জীবনী গ্রন্থটার নাম সদ্গুরু নিগমানন্দ কথা। আচ্ছা, যদি উনি শুনে থাকেন, তাহলে যদি একটু আমাদেরকে একটু মানে আমাদের ভুল যদি থাকে সেটা যদি একটু সংশোধন করে দেন, বাধিত হবে। হ্যাঁ, রূপাঞ্জলি মাকে আমি অনুরোধ করব, আপনি একটু বইয়ের নামটা যদি দেখে নেন, দেখে যদি আমাদের অবহিত করেন তাহলে খুব ভালো লাগবে। জয় গুরু। আমার পরবর্তী আর.সি. পান্ডা, উনি উড়িষ্যা থেকে কিছু লিখেছেন। জয় গুরু। আমার উড়িষ্যা ভাষা সম্পর্কে খুব একটা দক্ষতা নেই, আমাকে মার্জনা করবেন। যদি আমি বলবো কমেন্টে নিগম বার্তাকে একটু জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। ধন্যবাদ। যেটা লেখা আছে, নিগম বার্তাকে সাধুবাদ জানাচ্ছে, এই ধরনের কিছু একটা লেখা আছে। জয় গুরু। আমরা শুনে খুব খুশি হলাম। কি? হ্যাঁ, বিন্দুতে সুন্দর বার্তা, এইটুকুন লেখা আছে উড়িয়াতে। হ্যাঁ, আমরা ঠিক ইংরেজি স্ক্রিপ্টে, উনি যদি ইংরেজি স্ক্রিপ্টে লিখে দেন আর একটু ভালো হয়, ওনাকে একটু বলতে পারেন। আর.সি. পান্ডা দাদা, আমি নিগম বার্তার পক্ষ থেকে মার্জনা চেয়ে নিচ্ছি ঠাকুর মহারাজ চরণে এবং আর.সি. পান্ডা দাদার কাছে। উনি আমার অক্ষমতাকে ক্ষমা করুন, এবং উনি যদি ইংরাজি স্ক্রিপ্টে একটু লিখে দেন তাহলে একটু পড়তে আমাদের সুবিধা হয়। জয় গুরু। আর কোনো কমেন্ট থাকলে দিতে বলছি। তো যেটা একটা কথা আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের নিগম বার্তায় যদি আপনারা আপনাদের সঙ্গীত বা ঠাকুর মহারাজের ভাব বিনিময় ইত্যাদি যদি করতে চান, তাহলে আমাদের যে নাম্বারটি স্ক্রলে দেওয়া হচ্ছে, সেই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের নিগম বার্তার অন্যতম সদস্য মৌসুমী রয় ও সত্যজিৎ চৌধুরী যে দুটো নাম্বার দেওয়া আছে সেখানে পাঠিয়ে দেবেন। আমরা নিগম বার্তার মাধ্যমে আপনাদের সেই ভাব বিনিময় বা সঙ্গীত ঠাকুর চরণে নিবেদন করব, এবং আমাদের ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্তরাও সেই সঙ্গীত আস্বাদন করে আনন্দ লাভ করবেন। এই আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা রইল। আমি আহ্বান করব, আজকে যেমন উড়িষ্যা থেকে এক দাদা মন্তব্য করলেন, আমরা খুবই আনন্দিত এবং ধন্য। ঠাকুর মহারাজ চরণে তার শ্রীবৃদ্ধি প্রার্থনা করি। উড়িষ্যা থেকে যদি কেউ থাকেন, তারাও ওড়িয়া ভাষায় ঠাকুর মহারাজের গান, ঠাকুর মহারাজের সঙ্গে ভাব বিনিময় আমাদের কাছে পাঠাতে পারেন এই দুটি নাম্বারে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে। যদি পাঠান, অবশ্যই আমরা আনন্দিত হব এবং নিগম বার্তায় তা সম্প্রচারিত করা হবে, এই আহ্বান রাখছি। আজকে আমাদের যিনি ঠাকুর মহারাজের সাক্ষাৎ শিষ্য বলাটা খুবই হয়তো ছোট হবে, ঠাকুর মহারাজের পার্ষদ, তারা ঠাকুর মহারাজের সাথে জন্ম জন্মান্তরে ঘুরছেন, সেই পার্ষদ যোগেশ্বর গাঙ্গুলি সম্পর্কে জানলাম। আমার কিন্তু
তার সম্বন্ধে কিছুই সেরকম জানা ছিল না। আমি সমৃদ্ধ হলাম এই ভক্ত প্রবরের সম্পর্কে জানতে পেরে। আপনাদের নিগম বার্তা সম্পর্কে কেমন লাগছে অবশ্যই আমাদের জানান। যদি আপনাদের কোনো মতামত থাকে, যদি কোনো বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের নিবেদন থাকে, অবশ্যই আমাদের জানাবেন। আমরা সেই অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করব। ঠাকুর মহারাজ কৃপা করলেন অবশ্যই সেই অনুষ্ঠান আয়োজিত হবে। আপনাদের সকলকে একটাই অনুরোধ, নিগম বার্তার এই এপিসোডগুলো আমাদের ফেসবুকে থাকবে। আপনারা এই এপিসোডগুলোকে লাইক ও শেয়ার করবেন, যাতে ঠাকুর মহারাজের যে প্রাণপ্রিয় শিষ্যভক্ত যারা হয়তো আজকে এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পারলেন না, তারা পরবর্তীকালে এই অনুষ্ঠানটি দেখতে পারেন। আজকের আমাদের বিশেষ অতিথি, যার তত্ত্বাবধানে নিগম বার্তার পক্ষে সম্ভব হয়েছে এই ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্তের ভক্তিরস রোমন্থন শীর্ষক অনুষ্ঠান আয়োজন করার, যার নিরলস প্রচেষ্টায়, যার গবেষণালব্ধ তথ্যাদি সমৃদ্ধ এই অনুষ্ঠান আমাদের ঠাকুর মহারাজের কন্যা বিমলা মায়ের সুযোগ্য পুত্র, বিশিষ্ট নিগম গবেষক হরেন্দ্রনাথ মাইতি দাদা, ওনাকে নিগম বার্তার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, জয়গুরু সম্ভাষণ, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ওনার সুস্থ দীর্ঘ জীবন ঠাকুর চরণে প্রার্থনা করি। উনি যেন তার এই গবেষণার মাধ্যমে আমাদেরকে আরো সমৃদ্ধ করেন, ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় পার্শ্বদের সম্পর্কে আমাদের অবহিত করেন। এইভাবেই আমাদের নিগম লীলারস আস্বাদন করান এবং সেই নিগম লীলারস আস্বাদন করে আমরা নিগম সাগরে ভেসে যাই। ঠাকুর মহারাজ ওনার সর্বাঙ্গীন মঙ্গল করুন। জয় গুরু, আপনি ভালো থাকবেন। আবার আপনাকে নিগম বার্তায় আসার জন্য অগ্রিম আবেদন আপনার কাছে রাখলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে এর মাধ্যমেই আমি ভক্তদের উদ্দেশ্যে একটাই জানাই যে ভক্তরাই তো এইখানকার আসল, তারাই তো রসজ্ঞ ব্যক্তি। তাদের রস আস্বাদনের মাত্রা আরো দিন দিন বেড়ে চলুক। তাদের সেই রসাস্বাদনের, শ্রোতাগণের, ভক্ত শিষ্যের সেই রসাস্বাদনের যাতে মধুর থেকে মধুরতর লাগে। কারণ এই ঠাকুরের কথা তো শুনে শেষ হয় না, ঠাকুরের কথা বলতে গেলেও যেমন শেষ করা যায় না, সেরকম এর মূল কারিগর হচ্ছে শ্রোতারা, ভক্তরা, শিষ্যরা। তারা যাতে আরো ঠাকুর ভাবে ভাবিত হন, তারা যাতে আরো ঠাকুরকে নিয়ে চিন্তা করেন, ভাবনা করেন। মূল কিন্তু ভাবনা, স্মরণ, স্মরণ, প্রতি মুহূর্তে স্মরণ, এটাই তাদের মধ্যে জাগরিত হোক, এই প্রার্থনা জানিয়ে ঠাকুরের চরণে সকল শিষ্য ভক্তের মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওনার যে নিবেদন আশা করি আপনাদের সকলকে মুগ্ধ করেছে। এরকম যদি আপনারা আরো অনুষ্ঠান আস্বাদন করতে চান, ঠাকুরের প্রেমরস আস্বাদন করতে চান, ঠাকুরের লীলা রস আস্বাদন করতে চান, তাহলে অবশ্যই নিগম বার্তার পাশে থাকুন এবং নিগম বার্তার অনুষ্ঠানগুলোকে লাইক ও শেয়ার করুন। নিগম বার্তার ইউটিউব পেজে ঠাকুর মহারাজের কৃপাতে আমরা যে অনুষ্ঠানগুলো করছি সেইগুলো আমরা ইউটিউব চ্যানেল, এইখানে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখতে পারেন। নিগম বার্তার ইউটিউব পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পার্শ্ববর্তী যারা গুরু ভাই বোন রয়েছেন, আপনাদের ওপর
ভার অর্পিত রইল তাদেরকে নিগম বার্তার এই কর্মযজ্ঞে সামিল করার এবং সর্বোপরি আমাদেরকে আরো উৎসাহিত করার। রাজকুমার পান্ডা আমাদের নিগমানন্দ সর্বভারত নিগমানন্দ যুব সংঘের সেনাপতি, আমি ওনাকে সেনাপতি বলেই ডাকি, উনি কমেন্ট করেছেন, ঠাকুর মহারাজের লীলা সঙ্গীতের অমৃত জীবন কথা আমাদের সবার কাছেই প্রেরণা দেয়। অনালোচিত অনেক কথা জানা যায়। বক্তা ও সঞ্চালক দুজনেই অনন্য। নিগম বার্তায় দীর্ঘদিন জীবন কামনা করছি। জয় গুরু। রাজকুমার পান্ডা দাদা আমাদের একান্ত পৃষ্ঠপোষক। ওনার সুচিন্তিত মতামত আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে। ঠাকুর মহারাজের চরণে ওনার সুস্থ এবং দীর্ঘ কর্মময় জীবন প্রার্থনা করছি এবং উনি যেন এইভাবেই আমাদের উদ্বুদ্ধ করতে থাকেন, এই আবেদন ওনার কাছে রাখছি। জয় গুরু। কবিতা বণিক মা বক্তব্য লিখে যোগেশ্বর গাঙ্গুলি ও তার স্ত্রী শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রথম দীক্ষিত শিষ্য। একটু আমার মনে হয় এটা একটু বুঝতে ভুল হয়েছে। আমরা যজ্ঞেশ্বর বিশ্বাস হ্যাঁ, এবং স্ত্রী মৃণালিনী দেবী ঠাকুরের প্রথম দীক্ষিত সন্তান, কিন্তু যোগেশ্বর গাঙ্গুলি আলাদা ব্যক্তি। হ্যাঁ, ইনি ঢাকার মানিকগঞ্জ মহকুমার তরা গ্রামে এনার জন্ম। এক ব্যক্তি নন, তিনি অনেক পরে এই প্রায় 1319 খ্রিস্টাব্দে উনি দীক্ষা নিচ্ছেন। যদিও 1314 খ্রিস্টাব্দে উনি কুমিল্লায় গিয়েছিলেন ওই ঠাকুরের প্রশ্নে, হ্যাঁ কি চান, এই কি চান খুঁজতে খুঁজতে হ্যাঁ বিভোর হয়ে গেছেন, তখন ঠাকুর নিজের থেকেই তাকে ধরা দিয়ে দীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, এই একই ব্যক্তি নয়, তিনি হচ্ছেন যজ্ঞেশ্বর। এটা যোগেশ্বর, উনি হচ্ছেন যজ্ঞেশ্বর বিশ্বাস। জয় গুরু। আশা করি কবিতা বণিক মা আমাদের নিয়মিত দর্শক, উনি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুতপা চ্যাটার্জি কলকাতা থেকে আমাদের নিগম বার্তার নিয়মিত দর্শক, উনি লিখছেন, প্রতি ফ্রাইডে এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করার জন্য নিগম বার্তাকে অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। নিগম বার্তা আরো অনেক পথ এগিয়ে চলুক এরম আনন্দ দিয়ে। ঠাকুর মহারাজের চরণে এই কামনা রইল। জয় গুরু। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের সময় অতিক্রান্ত, আর দীর্ঘায়িত না করে সকল দর্শক বৃন্দকে আরেকবার জয়গুরু সম্ভাষণ জানাই, ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। তারা আমাদেরকে এইভাবেই উদ্বুদ্ধ করতে থাকুন এবং সর্বোপরি নিগম বার্তার পাশে থেকে ঠাকুরের ভাবাদর্শ প্রচার করার জন্য যে মহতি প্রয়াস নিগম বার্তা নিয়েছে, যেটা আমাদের আজকের বিশেষ অতিথি বললেন, যে এই অনুষ্ঠানের মূল কিন্তু হচ্ছে দর্শক। তারা যদি ঠাকুরের লীলা আস্বাদন করে আনন্দ পান, তবেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। সুতরাং আপনাদের দায়িত্ব নিগম বার্তার মাধ্যমে আপনার প্রাণপ্রিয় ঠাকুর মহারাজ, আমার প্রাণপ্রিয় ঠাকুর মহারাজ, আমাদের সকলের ঠাকুর মহারাজের এই অমৃতময় বাণী চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে আবেদন জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের নিগম বার্তার বিশেষ অতিথিকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ফিরিয়ে দিচ্ছি আমাদের স্টুডিওতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। অসংখ্য ধন্যবাদ জানাই হরেন্দ্রনাথ মাইতিকে এবং ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে যে সমস্ত দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে। ভক্তের ভক্তি রস রোমন্থন এই বিশেষ পর্বে আমরা ঠাকুর মহারাজের সম্পর্কে বেশ কিছু কথা শুনলাম।
আমরা সকলেই আনন্দিত হলাম। আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিগম বার্তার সঙ্গে থাকবেন। আজকের মতো নিগম বার্তা এই পর্যন্তই। নিগম বার্তা ফেসবুক পেজটি লাইক ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, জয় গুরু, জয় মা।